হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। আজকে আমরা অধ্যায় নাম্বার 14 এসে গেছি। ত্রিভুজের ধর্ম সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিও অর্থাৎ অধ্যায় নাম্বার 13 তোমরা দেখেছ। অধ্যায় নাম্বার 13 ছিল আমাদের যে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। যারা তোমরা নতুন যোগ দিয়েছ তারা অবশ্যই ভিডিওটি আগের ভিডিওগুলো দেখে নেবে। তাহলে আজকে আলোচিত হবে ত্রিভুজের ধর্ম সম্পর্কে, অর্থাৎ ত্রিভুজ কি, ত্রিভুজ কয় প্রকার, কি কি, এইসব সম্পর্কে আলোচনা করব। ত্রিভুজের কি কি ধর্ম, কি কি মানে রয়েছে, সেই সমস্তগুলো তোমরা আজকে এই পাঠে জানতে পারবে। ত্রিভুজ ত্রিভুজ ত্রি শব্দের অর্থ তিন, আর ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু। অর্থাৎ ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তিনটি রেখা দ্বারা বা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ দুই ধরনের হয়, কোণ ভেদে এবং বাহু ভেদে। তাহলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী। আর বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে সেগুলা কি, সেগুলা এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেমন এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকে। এরপর হচ্ছে সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো যার একটি কোণও সমকোণ নয়, অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম, প্রতিটি কোণ 90 ডিগ্রির থেকে কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। যেমন দেখো এখানে এই কোণটা 90 ডিগ্রির থেকে কম রয়েছে। ধরে নাও এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তার এইরকম মানে প্রতিটা কোণ 90 ডিগ্রির থেকে কম, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। ত্রিভুজের তিনটি কোণের মান কিন্তু 180 ডিগ্রি। এটা তোমরা বারবার মানে খেয়াল করবে, এটা খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এবার হচ্ছে স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ এই কোণটা দেখো 90 ডিগ্রির থেকে অনেক বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম। একটি সরলরেখার অর্থ হচ্ছে 180 ডিগ্রি। একটি সরলরেখা, এই যে সরলরেখা এ বি সরলরেখা, এই এ বি সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটি সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি। এ বি সরলরেখাটা আমরা নিয়েছি, সেই এ বি সরলরেখাটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এটা, তাহলে এর থেকে এটা কম হচ্ছে, সেই জন্যে একে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। এবার
বাহুভেদে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান, যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যেমন এইটা যদি হয় 5 সেমি, তাহলে এটাও 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে প্রতিদিকে যদি 5 সেমি হয়, তিনটা বাহুই যদি 5 সেমি হয়, তাহলে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এরপর আছে সমবাহু ত্রিভুজের পর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, আর সম মানে সমান, তাহলে দুটি বাহু, বাহু মানে হচ্ছে ভুজ, তাহলে দুটি বাহু যার সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? তাহলে দুটি বাহু সমান থাকবে। ধরে নাও এটা হচ্ছে 5 সেমি, আবার এটা হচ্ছে 5 সেমি, কিন্তু এটা হয়ে যাচ্ছে ধরে নাও 6 সেমি। তাহলে এখানে 5 সেমি, এখানে 5 সেমি, অর্থাৎ দুটো বাহু হচ্ছে সমান, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান সমান, তাহলে একে বলে সমদ্বিবাহু। দুটো বাহু সমান অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। এবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ একটি বাহুও সমান নয়, প্রতিটি অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ দেখো, এই বাহুটা যদি হয় 5 সেমি, এই বাহুটা যদি হয় 7 সেমি, এই বাহুটা যদি হয় 6 সেমি, তাহলে একটা বাহুর সঙ্গে মিলছে না, তাহলে এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এরপর তোমরা লক্ষ্য করো, ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তাহলে ত্রিভুজের দেখো তিনটি বাহু রয়েছে, এই একটা বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু। অর্থাৎ যদি আমরা ABC ধরে মানে দেখায়, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো এখানে A, এখানে B, এখানে C নাম দেওয়া হলো। তাহলে দেখো বাহু ABC, এখানে আসছে বাহু AB, প্রথম বাহু AB হচ্ছে, দ্বিতীয় বাহু BC, আর তৃতীয় বাহু হচ্ছে AC। তিনটি বাহু। এবারে কোণ, কোণ রয়েছে দেখো এই কোণটা, আবার এখানের একটা কোণ, এখানের একটা কোণ, তিনটি কোণ হচ্ছে, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণ। তিনটি কোণ রয়েছে। কি কি কোণ রয়েছে দেখো, কোণ ABC, অর্থাৎ এই বি কোণটা, মাঝখানে যেটা থাকে সেটাকে কোণ বলা হয়। এখানে মাঝখানে রয়েছে বি অক্ষরটা, অর্থাৎ এই বি কোণটাকে ধরা হবে কোণ BAC। এখানে মাঝখানে রয়েছে এ, তাহলে এই এ কোণটাকে ধরা হবে, এই এ কোণটা। তাহলে কোণ ACB, অর্থাৎ এই সি কোণটা, এখানে সি কোণটা মাঝখানে রয়েছে সি, তাহলে এই সি কোণটা হবে। এবার শীর্ষবিন্দু তিনটে হচ্ছে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, এখানে এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু,
এখানে সি একটা শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, 3টি বাহু ও 3টি কোণ রয়েছে। দেখো ত্রিভুজ আরেক রকম রয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমকোণী একটি কোণ 90 ডিগ্রি হবে এবং সমদ্বি অর্থাৎ দুটি বাহু সমান হবে। দেখো এই বাহুটা এবং এই বাহুটা আমি সমান সমান নিয়ে নিচ্ছি। এই বাহুটা যদি আমি 6 সেমি নিই তাহলে এই বাহুটা 6 সেমি হচ্ছে, অর্থাৎ সমকোণী এখানে সমকোণ, তাহলে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি এবং সমদ্বি অর্থাৎ দুটি বাহু, সমদ্বিবাহু অর্থাৎ দুটি বাহু সমান, এখানে 6 সেমি এখানে 6 সেমি, এবং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা ধরে নিচ্ছি আমি 7 সেমি। তাহলে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে বাহুভেদে আমাদের ত্রিভুজ কটি হলো? স্থূলকোণ মানে বাহুভেদে হচ্ছে সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, 3টি বাহুভেদে হচ্ছে এই 3টি। আর কোণ ভেদে হচ্ছে 3টি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এই 3টি বাহু 3টি কোণ হচ্ছে কোণ ভেদে। তাহলে কোণ ভেদে 3 প্রকার আর বাহুভেদে 3 প্রকার। এরপর হচ্ছে যে ত্রিভুজের মধ্যমা, মধ্যমা কাকে বলা হয়? তাহলে দেখো এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি। এটা ধরে নাও এ বি সি একটি ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে আমি এখানে লম্ব টানলাম, তাহলে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এইখানে লম্ব টানা হলো, এটা হচ্ছে কিন্তু মধ্যমা বিসি এ ডি, এখানে ডি নাম দিল, তাহলে বিসির উপর এডি মধ্যমা হচ্ছে। অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এইখানে, তাহলে এইখান থেকে যখন আমি এই বিসি অর্থাৎ বিপরীত বাহু বলেছে যে শীর্ষবিন্দু ও বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসির উপর আমি এডি একটা লম্ব টেনেছিলাম, তাহলে সেই সংযোজক অর্থাৎ বলা হয়েছে বাহুর মধ্যবিন্দুর সংযোজক, অর্থাৎ মধ্যবিন্দু এখানে হচ্ছে, তাহলে মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা, তাহলে এডি হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে কটি মধ্যমা পাওয়া যাবে? তাহলে আমাদের এখানে মানে মধ্য পাওয়া যাবে, এইখান থেকে এই একটা পাওয়া যাবে, এইখান থেকে যদি টানা হয় তাহলে এইখানে পাওয়া যাবে, আবার এইখান থেকে যদি টানা হয় তাহলে এইখানে পাওয়া যাবে, অর্থাৎ মধ্যমা 3টা পাওয়া যাবে। যেহেতু 3টি শীর্ষবিন্দু রয়েছে 3টি, তাহলে 3টি আমার মধ্যমা পাওয়া যাবে। এরপর হচ্ছে তাহলে ত্রিভুজের মধ্যমা 3টি হচ্ছে, এইখান থেকে একটা এ শীর্ষবিন্দু এ যদি ধরা হয় তাহলে এ বিন্দু থেকে বিসির উপর একটা মধ্যমা পাওয়া যাবে। এরপর যদি শীর্ষবিন্দু বি ধরা হয় তাহলে বি বিন্দু মানে বি শীর্ষবিন্দুর থেকে এ সির উপর লম্ব টানা হবে, অর্থাৎ মধ্যমা টানা হবে, তাহলে এই দুটো হলো। আর এখানে যদি সি বিন্দুকে শীর্ষবিন্দু ধরা হয় তাহলে সি বিন্দুর থেকে যদি আমরা মধ্যমা টানি তাহলে আমাদের এইখানে চলে আসবে, তাহলে অর্থাৎ এ বির উপর মধ্যমাটা হবে। তাহলে কটা মধ্যমা পাওয়া গেল? এখানে 3টে মধ্যমা পাওয়া গেল। মধ্যমাগুলো কোনখানে মিলিত হলো? তাহলে দেখো মধ্যমাগুলো আমাদের মিলিত হচ্ছে একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে মধ্যমা 3টি কোথায় মিলিত হয়? একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের এইবার মধ্যমা
তিনটি আমাদের একটি বিন্দুতে মিলিত হলো। উচ্চতা কি? উচ্চতা হচ্ছে যে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার এইখান থেকে যে পরিমাপের জন্য আমরা লম্ব টানি সেটা হচ্ছে উচ্চতা। যেমন ধরে নাও এইখানে, তাহলে ত্রিভুজটি যদি আমরা উচ্চতা মাপি তাহলে কি করব আমরা? প্রথমে উচ্চতা হচ্ছে এইখানে, তাহলে এইখান থেকে আমাদের এইখান পর্যন্ত আমাকে টেনে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা মানে কাকে বলে তোমরা বুঝতে পারলে। লম্ব দূরত্ব কোনটা? তাহলে লম্ব দূরত্ব হচ্ছে যে ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর দূরত্বকে লম্ব দূরত্ব বলা হয়। ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর দূরত্বকে, অর্থাৎ এখানে যদি বলা হয় এডি, এডি হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। কেন? এডি হচ্ছে, এ হচ্ছে শীর্ষবিন্দু আর এর থেকে বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে এর থেকে বিপরীত বাহু বিসির উপর আমাদের এখানে ডি রয়েছে, তাহলে এডি হচ্ছে আমাদের লম্ব। তাহলে এই লম্ব দূরত্ব কি করা হয়? এই লম্ব দূরত্বের দ্বারা ত্রিভুজের উচ্চতা পরিমাপ করা হয়। তাহলে লম্ব দূরত্বের দ্বারা ত্রিভুজের উচ্চতা পরিমাপ করা হয়। তাহলে তোমরা খেয়াল রাখবে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর দূরত্বকে বলা হয় লম্ব দূরত্ব। এটা তোমরা একটু কিন্তু খেয়াল রাখবে ভালোভাবে। আবার দেখো সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই বিন্দুতে ছেদ করে। তাহলে উচ্চতাটা কোনটা বলা হলো? এখানে ধরে নাও এডি উচ্চতা হচ্ছে, তাহলে এখানে যদি ধরা হয় এডি উচ্চতা, তাহলে এডি উচ্চতা অর্থাৎ শীর্ষ বিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর একটা যে সংযোজক সরলরেখাটা হচ্ছে সেই সরলরেখাটাই হচ্ছে আমাদের উচ্চতা। আবার মধ্যমা কোনটাকে বলা হয়েছে? এর আগে সংজ্ঞাটা বললাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা। তাহলে এটা হচ্ছে মধ্যমা, আবার এটা হচ্ছে উচ্চতা, দুটোই হচ্ছে। এরপর দেখো এইখান থেকে আমরা মধ্যমা আরেকটা টেনে নিচ্ছি, তাহলে এইখান থেকে মধ্যমা আরেকটি টেনে নিলাম, আবার এইখান থেকে একটা মধ্যমা টেনে নিচ্ছি। তাহলে দেখো কোন জায়গায় মিলিত হলো? তাহলে উচ্চতা হচ্ছে এইখানে, আবার মধ্যমাও এটা, তাহলে দুটোই মিলিত হচ্ছে এইখানটাতে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই বিন্দুতে মিলিত হয়। এটা কিন্তু খেয়াল রাখবে, সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই বিন্দুতে ছেদ করে। এটা ভালোভাবে তোমরা মনে রাখবে। তাহলে দেখো কোষে দেখি 14 এক নম্বরে বলা হয়েছে, একের দাগের 1 নম্বরে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাব? অর্থাৎ একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাওয়া যাবে সেটি বলা হয়েছে। আবার 2 নম্বর বলা আছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে। তাহলে এর আগে আলোচনা করা হলো যে একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাওয়া যায় এবং মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে, সেটা দেখিয়ে দিল ছবি এঁকে। অর্থাৎ এখানে ওই জন্য উত্তরটা আমি লিখে দিয়েছি। দেখো যে একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাব এবং একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে, একটি বিন্দুতেই ছেদ করছে। দেখো এখানে মধ্যমা এখানে এঁকেছিলাম, তাহলে একটি বিন্দুতেই ছেদ করছে। বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজ এইখানে দেখিয়েছি, তাহলে দেখো মধ্যমা এক জায়গাটায় ছেদ করছে, অর্থাৎ এইখান থেকে যখন মধ্যমা বের করেছি এইখানে আসছে, আবার এইখান থেকে যখন মধ্যমা বের করেছি তখন আবার এইখানে ছেদ করছে, আবার এইখান থেকে যখন মধ্যমা নিয়ে এসেছি তখন এইখানে ছেদ করছে। অর্থাৎ 3টি মধ্যমা রয়েছে, তাহলে 3টি মধ্যমার এক জায়গায় ছেদ করছে, অর্থাৎ একটি বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখো এখানে বলেছে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো এবং একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি। 5 নম্বর বলেছে যে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের। এর আগে ছবি এঁকে আমি দেখিয়ে দিলাম।
যে সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই হবে এবং একই বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো উত্তরগুলো এখানে বলা হয়েছে তবে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটা কী হয়েছিল, একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাবো। 2 নম্বরের হচ্ছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে। 3 নম্বর হচ্ছে একটি ত্রিভুজের উচ্চতা 3টি। 3 নম্বর প্রশ্নের রয়েছে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো, তাহলে একটি ত্রিভুজের উচ্চতা 3টি পাবো। 4 নম্বর প্রশ্নে রয়েছে একটি ত্রিভুজের উচ্চতাগুলি কটি বিন্দুতে ছেদ করে, তাহলে 4 নম্বর উত্তরটা দেখো, একটি ত্রিভুজের উচ্চতাগুলি একটি বিন্দুতে ছেদ করে। এবার 5 নম্বর বলেছে যে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা মধ্যমা একই, তা লিখি। তাহলে আমরা পাচ্ছি যে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এক বিন্দুতেই ছেদ করবে, উচ্চতা এবং মধ্যমা একই হবে। এরপর দেখো বলেছে যে কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজগুলি আঁকি ও তাদের মধ্যমা এঁকে দেখি ত্রিভুজগুলির মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা। তাহলে এখানে তোমরা এখানে বলেছে যে পেন্সিল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে, তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে বলা হয়েছে, তাহলে তোমরা এঁকে নিবে এবং দেখবে কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজগুলির মানে মধ্যমা মানে ভিতরে থাকছে কি না থাকছে। এখানে বলা হয়েছে যে মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কি না, তাহলে তোমরা এঁকে দেখবে ত্রিভুজের মধ্যমাগুলো সর্বদা ত্রিভুজের ভিতরে রইবে। এরপর 3-এর দাগে বলেছে নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নি, তাহলে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্য নিতে বলা হয়েছে। তাহলে উচ্চতা যখন পরিমাপ করা হয় তখন এইখান থেকে এইখান পর্যন্ত আমরা উচ্চতাটা নিয়ে নেব, অর্থাৎ এইখান থেকে যদি আমরা এই উচ্চতা নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব। আবার এটার উচ্চতা যদি মাপা হয় তাহলে এইখান থেকে আমরা উচ্চতাটা নিয়ে নেব, তাহলে এখানে আসবে উচ্চতাটা। কিন্তু এখানে যখন আমরা নিব সেই তখন কি হবে, এটার কিন্তু আমরা বাহুটা বাড়িয়ে নিব, অর্থাৎ এই যে পিই মানে কিউই বাহু রয়েছে তো এটাকে আমরা এইদিকে বাড়িয়ে নিব, আর এইখান থেকে কিন্তু এই পি বিন্দুর থেকে আমরা এইখানে একটা লম্ব টেনে দেব, তাহলে আমরা উচ্চতাটা পেয়ে যাব। অর্থাৎ এখানের উচ্চতা যদি আমরা মাপি তাহলে কিন্তু আমরা বাইরের দিকে আমরা উচ্চতাটা পাবো, ভিতরের দিকে আমরা পাবো না। বুঝতে পারছো কেন সেটা? এটা হচ্ছে বিষম মানে স্থূলকোণী ত্রিভুজ, তাহলে স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা যখন পরিমাপ করতে হয় তখন আমাদেরকে এই দিকের বাহুটা একটু বাড়িয়ে নিতে হয়, অর্থাৎ এইখানে যদি আমরা উচ্চতা মাপি তাহলে এইখান থেকে এইখানে চলে আসবে, তাহলে উচ্চতা আমরা পাবো। অর্থাৎ বাহু আমাদের এইখানে রয়েছে পি বিন্দু উচ্চতা, তাহলে পি বিন্দুর থেকে আমরা ভিতরের দিকে নিয়ে যেতে পারবো না, তার জন্যে আমরা এইখান থেকে এটা নিয়ে নিব, তাহলে বাইরের দিকে চলে আসবে। বুঝতে পারছো? এরপর দেখো 4 নম্বর রয়েছে কোণ ভেদে ত্রিভুজ আঁকি ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কিনা স্কেল সাহায্যে কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে। তাহলে 4 নম্বর বলা আছে যে কোণ ভেদে ত্রিভুজ আঁকি, তাহলে কোণ ভেদে অর্থাৎ সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এগুলা তোমরা আঁকবে নিজেরা। আর ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কি না, তাহলে ত্রিভুজের উচ্চতাগুলো সর্বদা ত্রিভুজের ভিতরে থাকবে, দেখবে তোমরা এঁকে নেবে। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ত্রিভুজের ধর্ম সম্পর্কে অনেক কিছুই জেনেছো। একটু ভালোভাবে তোমরা এটা ধ্যান দিয়ে দেখবে, পরবর্তী ক্লাসগুলো যখন উঠবে তখন এই ত্রিভুজের ধর্ম খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ত্রিভুজের ধর্ম যখন উপপাদ্য প্রমাণ করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, এরপরের ভিডিও তোমরা পরের অধ্যায়ের অঙ্কগুলো পেয়ে যাবে।